সুনিশ্চিত করতে হবে সুনিশ্চিত করতে হবে কাজটা আতরিতা চিহ্নে এই রাজ্য আই লাভ ইউ এটা বলে তোরা বলছিস না তোরা বলছিস না এই দেখ আমাদের প্রার্থী এই দেখ আমাদের প্রার্থী আমার ভাই স্কুলের মাস্টার মানুষের নাম বাড়ছে না কেন বিজেপি কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে চলছে না, ফলে মানুষ তো ঠিক করে নিয়েছে তারা এবার জোটবদ্ধ হয়ে ভোট নিজে দেবে না, ভোট করাবে আর সিপিএম পার্টি তার নেতৃত্বে থাকবে। পুরো টাকাটা যেমন নিজেদের পকেটে ঢুকছে, অন্যদিকে আবার মেটেরিয়ালস এর সঙ্গে মালপত্রের সঙ্গে কম্প্রোমাইজ করা হচ্ছে, ফলে একটু বৃষ্টি হলে 7 দিনের রাস্তাগুলো ধসে যাচ্ছে। ফলে বর্ধমান শহরের সামগ্রিক ডেভেলপমেন্ট এই তৃণমূল কংগ্রেস কখনোই করতে পারেনি, এবং তৃণমূল কংগ্রেস এই যে আমরা যেখান থেকে যাচ্ছি দেখুন এই এলাকাগুলো দেখুন, এখানে কমিউনিটি শৌচালয় বলে কিছু আছে? কিচ্ছু নেই। এই বাড়িগুলো দেখুন, এরা কি আবাসের ঘর পাওয়ার যোগ্য না? এরা আবাসের ঘর পাবে না, কেননা তৃণমূলের ঝান্ডা ধরতে হবে, তাদের পার্টি অফিসে ধর্ণা দিতে হবে, তার বাইরে কিছু হতে পারে না। ফলে আজকে বিজেপির ক্যান্ডিডেটও কোথাও কোথাও ঘোরার চেষ্টা করছে, কিন্তু বিজেপি কে কার্যত তৃণমূল কংগ্রেস জায়গা করে দিয়েছে যাতে এরা সেফগার্ড দিতে পারে। সেফগার্ড হিসাবে বিজেপি তৃণমূলের বর্ধমান শহরে কাজ করছে। দীপঙ্কর, তুমি তো সাংগঠনিক নেতা, তুমি এরিয়া কমিটির সেক্রেটারি, গুরুত্বপূর্ণ দায়িত্ব। তুমি আমাকে একটা কথা বলো, তোমাদের এই অভিযোগ মোটামুটি আমি যে কটা বিধানসভা কেন্দ্রে করেছি কম বেশি এক অভিযোগ, এবং সিপিআইএম এর নেতা হিসেবে ভোটের আগে অন্য অভিযোগ তুমি করবে না। আমার বক্তব্য হচ্ছে ভোট লুট, তোমাদের যে অভিযোগ সেই ভোট লুট কি রোখার মতো মেশিনারি তৈরি হয়েছে? এটা আমাদের অর্গানাইজেশন শুধু না, আজকে বর্ধমান শহরে 2,16,000 ভোটার ঠিক করে নিয়েছে নিজের ভোট নিজে দেবে। এইটা এই কারণেই বলছি, আজকে এসআইআর পর্ব চোখের সামনে পরিষ্কার করে দিয়েছে যে কিভাবে মৃত ভোটার, জালি ভোটার দিয়ে তৃণমূল কংগ্রেস ভোট করাতো। ফলে ফার্স্ট লটে যে নাম বাদ গেছে তার বাইরে একটা ব্যাপক অংশের মানুষ আজকে যেভাবে পৌরসভায় লুট দেখেছে। আপনারা দেখছেন কমেন্ট সরকারের ইউটিউব চ্যানেল। আজকে আমি আছি নিরুপম সেনের শহর বর্ধমান শহর, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে, যে বিধানসভা কেন্দ্রে এবছরে সিপিআইএম এর প্রতিদ্বন্দ্বিতা করছেন সুদীপ্ত গুপ্ত, তৃণমূলের প্রার্থী খোকন দাস বিধায়ক যিনি, এবং মৌমিতা বিশ্বাস মিশ্র, তিনি বিজেপির প্রার্থী। ত্রিমুখী লড়াই সুদীপ্ত গুপ্তের প্রচারে আমরা আছি। কথা বলবো সুদীপ্ত গুপ্তের সঙ্গে, কি তার বক্তব্য মানুষের কাছে আপনাদের সামনে তুলে ধরবো। যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার আপনার খবর, মা মাটি মানুষের খবর পাওয়ার জন্য। পরে জমাট প্রচার করছেন দেখতে পাচ্ছি বিকেল বেলায়। নির্বাচনে যাচ্ছেন মূল কি ইস্যুকে কেন্দ্র করে? মূল ইস্যু মূলত আমাদের বর্ধমান শহরের যা উন্নয়ন, সেই উন্নয়ন যখন একদিকে থমকে আছে, পাশাপাশি আমরা মনে করি যে বর্ধমান শহর সহ গোটা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের বিরুদ্ধে তৃণমূল এবং বিজেপি সরকারের যে নীতি, এই নীতির বিরুদ্ধে আমরা মূলত লড়াই করছি। অর্থাৎ আগামী বিধানসভা যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা চাই যে বামপন্থীরা বিধানসভার অভ্যন্তরে মানুষের কথাগুলো যাতে তুলে ধরতে পারে, সেই জন্যই মূলত আমরা রাস্তায় আছি, লড়াইয়ে আছি। এই নির্বাচন আমাদের কাছে সেটাই এখন মূল লক্ষ্য। শুধু তোরা এই শহর বিপুল ঐতিহ্যের শহর, এখানে বিনয় চৌধুরী এখানকার এমএলএ ছিলেন, নিরুপম সেন এখানকার এমএলএ ছিলেন, দ্বিতীয় গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মন্ত্রিসভার, পলিটব্যুরো সদস্য ছিলেন, 30,000-এর বেশি মার্জিনে জিততেন। এই শহরে এমন কি অবস্থা হবে যে আপনাদের সংগঠন তাসের ঘরের মতো ভেঙে পড়বে? আমরা মনে করি যে দীর্ঘ 34 বছর সরকারে থাকার পর মানুষ একটা আশা নিয়ে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল 11 সালে, কিন্তু এই 15 বছরে মানুষের সেই আশা, মানুষের যে ভাবনা, সেই ভাবনা সবটাই মানুষ উপলব্ধি করছে যে যা তাদের ভাবনা এবং তার বাস্তবতা এই দুটোর মধ্যে মিল নেই। তাই মানুষ আবার নতুন করে পরিবর্তন চাইছে, কারণ মানুষ আজকে দেখছে এই সরকার হচ্ছে দুর্নীতিগ্রস্ত সরকার। বর্ধমান শহরে নিরুপম সেন বা আমাদের শ্যাম বসু যখন বিধায়ক ছিলেন, আমাদের পৌরসভার যে সামগ্রিক পরিকল্পনা, যে পরিকল্পনার মধ্যে দিয়ে সংস্কৃতি হয়েছিল, মেঘনাথ সাহা তারামণ্ডল হয়েছে, গেস্ট সাহেব পার্কের মতো বিভিন্ন যে কেন্দ্রগুলো তৈরি হয়েছে, আজ সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সরকার এই 15 বছরে নতুন কোনো পরিকল্পনা তারা গ্রহণ করতে পারেনি, বরঞ্চ এই সময়কালের মধ্যে সংস্কৃতি আজকে রিনোভেশন দীর্ঘদিন না হওয়ার ফলে আজকে সংস্কৃতি ক্রমশ মানুষের যে ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে।
যে টাউন হল বর্ধমান শহরে সংস্কৃতির একটা কেন্দ্র ছিল, যেখানে 450 সিট ছিল, এই সরকার সেটাকে আধুনিকীকরণের নাম করে সংখ্যাটা হচ্ছে 280-তে নামিয়ে দিয়েছে। আমরা মনে করি যে বর্ধমান শহরের যে পরিকল্পনা, রবীন্দ্র ভবন তার উন্নয়ন থমকে আছে। গোটা বর্ধমান শহরে বেকারদের উপর যে আক্রমণ, গোটা বর্ধমান শহরে আমরা যদি দেখি, দেখবেন যে যথেচ্ছভাবে যে হকার উচ্ছেদ হচ্ছে, এই হকারদের পেটে লাথ মারছে এই সরকার। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্যত মহিলাদের মধ্যে, স্থানীয় মহিলাদের মধ্যে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে। এখানে সিপিআইএম এর নেতা কর্মীরা আশ্বাস দিচ্ছেন মানুষকে যে এবারে অন্যরকম সরকার হবে। আমি ক্যামেরা বন্ধুকে বলবো একটু সেই দৃশ্য দেখাতে। সুদীপ্ত গুপ্তের সঙ্গে যে বিষয়ে কথা বলছিলাম, সুদীপ্তদা, বর্ধমান শহর নিয়ে আপনাদের অনেক বক্তব্য ছিল। নিরুপম সেন যখন শিল্পমন্ত্রী, সারা রাজ্যের পাশাপাশি বর্ধমানেও অনেক আপনারা দাবি করেন যে অনেক উন্নয়নের কাজ আপনারা করেছেন। কোন ইস্যুগুলোকে নিয়ে আপনাদের মূল আপনারা মানুষের কাছে যাচ্ছেন, মূলত কোন ইস্যুগুলোকে কেন্দ্র করে আপনাদের কাজের প্রতি? আমরা চাই বর্ধমান শহরে যে উন্নয়নের ধারা বামফ্রন্টের আমলে শুরু হয়েছিল, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখে। মানুষের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে বর্ধমান শহরের যে উন্নয়ন, সেই উন্নয়নকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। বর্ধমান শহর লাগোয়া দামোদরের ব্রিজ, দীর্ঘদিন ধরে আমাদের দাবি, সেই দাবিকে আমরা যাতে দ্রুত বাস্তবায়িত করতে পারি। আমাদের সময় বর্ধমানের যে রেলগেটের যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজের পরিকল্পনা আমাদের সময়ই হয়েছিল। তার জমি অধিগ্রহণ থেকে তার সামগ্রিক কাজ আমাদের আমলে হয়েছিল, সেই কাজ আমরা করেছি। ভারতের বৃহত্তম রেলওয়ে ওভারব্রিজ। এবং শুধু তাই নয়, বর্ধমান শহরের যে দুটো বাস স্ট্যান্ড, এটা বামফ্রন্টের আমলে তৈরি। এবং আমরা চেয়েছিলাম যে বর্ধমান শহরের যে জীবিকা, বর্ধমান শহরের ব্যবসাকে বাঁচাতে এই দুটো বাস স্ট্যান্ডকে আমরা ক্রিস ক্রস করার পরিকল্পনা আমাদের ছিল। কিন্তু এই সরকার এসে দুটো বাস স্ট্যান্ড দু প্রান্তে করে দিয়ে প্র্যাকটিক্যালি বর্ধমান শহরের মধ্যের অঞ্চলটাকে পুরো শ্মশান করে দিয়েছে। আমরা চাই বর্ধমান শহরের যে ব্যবসা, সেই ব্যবসাকে পুনরুজ্জীবিত করতে, এবং এটা হচ্ছে আগামী দিনে আমাদের সামগ্রিক পরিকল্পনা। এখানে আবারও দেখতে পাচ্ছি এখানে যুবকদের মধ্যে সুদীপ্ত গুপ্তকে কেন্দ্র করে একটা যথেষ্ট উন্মাদনার সৃষ্টি হয়েছে। সুদীপ্ত গুপ্ত এখানে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, তার দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে, প্রায় 30 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। সুদীপ্ত আপনার দীর্ঘ 30 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, ভূগোলের শিক্ষক, শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্কুল, এই পরিচয়কে আপনাকে কোনোভাবে বাড়তি মাইলেজ দিচ্ছে? হ্যাঁ, বর্ধমান শহরের শিক্ষকতার সুবিধা স্বার্থে। রামদা ভালো আছো? ঠিক আছে, ঠিক আছে। তোমার কথায় কদিন আগে হচ্ছিল রামদা? এখানে দেখতে পাচ্ছি উনি নাম ধরে এই অঞ্চলের বিভিন্ন মানুষ, যারা স্থানীয় মানুষ, অর্থাৎ আপনি কি এখানকার মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত? হ্যাঁ, যেহেতু আমি দীর্ঘদিন যুব রাজনীতি করেছি, যুব রাজনীতি করার স্বার্থে এই এলাকার মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ। ফলে এই এলাকার বহু মানুষকে আমি ব্যক্তিগত, সেই আমলে যারা যুব আন্দোলন করতো, তারা হয়তো এখন অনেকে শ্রমিক আন্দোলন করে, কিন্তু এই অঞ্চলের মানুষের অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে তাদের ভাই নেমে আমি চিনি। কারণ এই এলাকায় বহুদিন আমি যুব আন্দোলনের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলাম। স্বাভাবিকভাবে এই এলাকার অনেক মানুষের সঙ্গে পরিচিতি আমাদের আছে। সুদীপ্তদা, আপনি যে বাস স্ট্যান্ডের কথা বলছিলেন, যারা বর্ধমানের বাসিন্দা নন তাদের জানার জন্য বলে রাখা উচিত যে কার্জন রোড, বর্ধমানের ল্যান্ডমার্ক, সেখান থেকে রাজবাড়ি এই যে 3.5 কিলোমিটার রাস্তা বিসি রোড বলে পরিচিত, এটাই শহরের মূল ব্যবসা কেন্দ্র। ব্যবসায়ীদের মূল অভিযোগ হচ্ছে এই ব্যবসা কেন্দ্র শুকিয়ে গিয়েছে। কি করবেন যদি কোনোভাবে জিততে পারেন তাদের জন্য? আমাদের যে পূর্বের পরিকল্পনা ছিল যে আমাদের তিনকোনিয়া বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডটাকে সিটি বাস স্ট্যান্ড হিসেবে চালু করা। দুদিক থেকে বাস আসবে, সেখানে বাস ব্রাশ করতে, সেখানে কাজ করে বাস বেরিয়ে যাবে। এতে একদিকে যখন মানুষের সুবিধা হবে, কারণ আজকে একজন মানুষকে তার হচ্ছে যে যদি বাস ধরতে হয় নবাবার যেতে হচ্ছে, না এদিকে আলিশা, ফলে দীর্ঘ পথ যাওয়া, সেখানে হচ্ছে যে ফ্রিকুয়েন্টলি যে সার্ভিসটা দরকার, সন্ধ্যের পর যারা ফিরছে তাদের ফেরাটা অসুবিধা, বহু অসুস্থ মানুষ বর্ধমান শহরে আসা, চিকিৎসা পরিষেবা, তার সঙ্গে সঙ্গে ব্যবসা। মানুষ আমাদের দক্ষিণ দামোদরের একটা বড় অংশ যারা বর্ধমান শহরে চিকিৎসার প্রয়োজন ছাড়া মূলত জিনিসপত্র কেনা এই প্রয়োজনে আসতো, কিন্তু আজকে তাদের তেলিপুকুর নেমে তাদের দুবার করে তাদের টোটো চেঞ্জ করে বর্ধমান শহরে ঢুকতে হচ্ছে।
এটা একদিকে যেমন ব্যয় সাপেক্ষ, অন্যদিকে সময় সাপেক্ষ। ফলে মানুষ আজকে এটা নিয়ে তারা হচ্ছে যে আসার প্রবণতা কমছে, ফলে মানুষ আজকে একটা বংশ বাঁকুড়ার দিকে চলে যাওয়ার প্রবণতা বাড়ছে। ফলে বর্ধমান শহরের ব্যবসাগুলো আজকে চরম সংকটের মধ্যে আছে ব্যবসায়ীরা। ফলে আমরা সেই ব্যবসাকে পুনরুজ্জীবিত করার যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পরিকল্পনা করছি যাতে আবার পুনরায় বর্ধমান শহরের পূর্বের অবস্থাকে ফিরিয়ে নিয়ে আসা। আপনারা কি সরকারে এলে বা আপনি যদি এখানে জিততে পারেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে, তাহলে কি স্পেসিফিক্যালি আপনি বর্ধমান শহরের বাস স্ট্যান্ডটি আবার চালু করার জন্য সচেষ্ট হবেন? নিশ্চিতভাবে বর্ধমান শহরের বাস স্ট্যান্ডকে আবার নতুন করে চালু করা, সিটি বাস স্ট্যান্ড আমাদের যে পরিকল্পনা তাকে কার্যকরী করা, এরই সাথে সাথে আমরা মনে করি যে বর্ধমান শহরের ব্যবসাকে কিভাবে আবার পুনরুজ্জীবিত করা যায় তার পরিকল্পনা করা। বর্ধমান দক্ষিণবঙ্গের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হচ্ছে বর্ধমান শহর। সেই বর্ধমান শহরের অর্থনৈতিক পরিকল্পনার বিষয় এবং এখানকার মূল যেটা ব্যবসা সেটা হচ্ছে চিকিৎসা পরিষেবা এবং ফসলের যে বাজার। একটা বিপুল অভিযোগ পাওয়া যায় সাধারণ মানুষের কাছ থেকে যে কোল্ড স্টোরেজে আলু রাখা ইত্যাদি নিয়ে বিপুল দুর্নীতি। এই ইস্যুকে কিভাবে অ্যাড্রেস করবে? আমরা মনে করি যে আজকে গোটা পশ্চিমবঙ্গের বাজারটা হচ্ছে যে দালাল এবং খোরেজের নিয়ন্ত্রণে চলে গেছে। ধরুন চাষি আলুর দাম পাচ্ছে না, অথচ আপনি বাজারে দেখুন যে আলুর যে দাম কম এটা বলা যাবে না। অর্থাৎ মধ্যিখান থেকে যে মধ্যস্বত্বভোগী যে দালাল শ্রেণী, এই দালাল শ্রেণী গোটা বাজারটাকে নিয়ন্ত্রণ করছে। আর এই দালালদের বড় অংশ যারা হচ্ছে তৃণমূলকে, তারা হচ্ছে ফান্ডিং করছে। ফলে দালালরা তাদের নিজেদের সাথে বাজারটাকে ব্যবহার করছে। গরিব খেটে খাওয়া সাধারণ মানুষ, চাষি, তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। ফলে চাষিরা আজকে ক্রাইসিসের মধ্যে আছে। এই আলু চাষকে কেন্দ্র করে বহু চাষি দেখবেন আমাদের রাজ্যে তারা আত্মহত্যা করছে। এর একটা বড় কারণ চাষিরা তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। সুদীপ্ত, আপনি এবিটি এর রাজ্য সভাপতি এবং এখানে আপনি নিজেও জানেন একটি বিতর্কিত বিষয় উঠে আসবে যে 26,752 জনের চাকরি চলে যাওয়া। এই যে চাকরি হারা শিক্ষক, তাদের একটা বড় অংশ বর্ধমান শহরেরও বাসিন্দা, আপনিও জানেন। তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা প্রথম থেকেই যেটা বলে এসেছি, আমরা যোগ্য প্রার্থীদের পক্ষে। তাই আমরা দেখবেন যে আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করে সুপ্রিম কোর্টের যোগ্য প্রার্থীদের পক্ষে আমরা কেসও করেছি। কিন্তু সরকারের যে দুর্নীতি, কারণ সরকার চাইছে না দুর্নীতিগ্রস্তরা শাস্তি পাক, সেই সরকার এই দুর্নীতিগ্রস্তদের শাস্তি দিতে চাইছে না বলেই আমরা দেখতে পাচ্ছি যে এই দুর্নীতিগ্রস্তদের আড়াল করার জন্য এই সরকার, তারা হচ্ছে এই যে বিভাজনের যে রাজনীতি, এই মানে দুটোর মধ্যে যে সেপারেশন করার কথা, যেটা এখানে হাইকোর্ট বারে বারে কাপড়কে আলাদা করতে তারা চায়নি। কারণ যে তালিকা তারা দিয়েছে তার মানে তারা জানতো দুর্নীতিগ্রস্ত আছে। তাহলে সরকারের সদিচ্ছার অভাবে এবং সার্ভিস কমিশন, মধ্য শিক্ষা পর্ষদ, এই দুর্নীতির সঙ্গে গোটা একটা চেন সিস্টেম যুক্ত থাকার ফলে এই সরকার এই বিভাজন করলো না। ফলে যোগ্য যারা প্রার্থী, সেই যোগ্য প্রার্থীরা বঞ্চনার শিকার হলো। আমরা যোগ্য প্রার্থীদের পক্ষে আছি, যতদূর পর্যন্ত আমাদের আমরা করবো। আমরা যোগ্য প্রার্থীদের পক্ষে আমাদের যে লড়াই, সেই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যেতে। শুধু আমার একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে, আপনার দীর্ঘদিনের প্রকাশের অভিজ্ঞতা, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার অনেক ছাত্র আজকে বেকারত্বের জ্বালায় ভুগছেন। এই বেকার সমস্যা একটা বিপুল সমস্যা এবং দেখা যাচ্ছে যে 1,500 টাকা করে তারা যুবশ্রী প্রকল্পে পাওয়ার জন্য তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বেকার অংশের মানুষের জন্য কি বলবেন আপনি? হ্যাঁ, বেকার সমস্যা এটা গোটা ভারত, তার সঙ্গে পশ্চিমবঙ্গ এই বেকার সমস্যা তীব্র আকার ধারণ করছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের দেশের প্রধানমন্ত্রী এই কথাটাকে অস্বীকার করতে চাইছে। মুখ্যমন্ত্রী বলছেন যে 2 কোটি বেকারের আমি চাকরি দিয়েছি। তাহলে আপনারা যদি দেখেন আমাদের পশ্চিমবঙ্গের 80,000 বুথ, তাহলে প্রতি বুথে গড়ে ন্যূনতম 250 জনের চাকরি পাওয়ার কথা। কিন্তু আমরা প্রত্যেককে যে বলবো নিজের নিজের বুথে আমরা যদি হিসেব করি কতজন হচ্ছে যে চাকরি পেয়েছে, দেখবেন যে 250 কেন 25 জন এই সময়কালের মধ্যে চাকরি পায়নি। আর এতই যদি চাকরি পেত, তাহলে এই যে নির্বাচনের প্রাককালে সরকার ঘোষণা করলো যে যুব সাথী প্রকল্পের কথা, সেখানে এখনো পর্যন্ত প্রায় 87 লক্ষ বেকার যুবক, মাধ্যমিক পাস বেকার যুবক 21 থেকে 40 বছর তারা নথিভুক্ত করলো। মাধ্যমিক পাস করেনি এই সংখ্যাটা আরো কয়েক লক্ষ। আবার যারা এই সময়কালের মধ্যে 40 বছর পেরিয়ে গেছে সেই সংখ্যাটা আরো কয়েক লক্ষ।
তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি প্রায় 1.5 কোটির উপর মানুষ যারা এই সময়কালের মধ্যে সরকারের যে তথ্য আসছে সেই তথ্য বেকার, তাহলে পশ্চিমবঙ্গের যে ভয়াবহ বেকারিত্ব এটাই আজকে সাধারণ মানুষের সামনে প্রকাশ হয়ে গেছে। আমরা চাই এই বেকার সমস্যার সমাধানে আগামী দিনে যে আমাদের সরকার যদি তৈরি হয়, তাহলে আমরা চাইবো বেকার সমস্যার সমাধানে আমাদের যে পরিকল্পনা, প্রতি বছর নিয়ম মেনে এসএসসি পরীক্ষা করা, প্রতি বছর প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করা, প্রতি বছর পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি যে দপ্তরগুলো আছে সেখানে কর্মচারী নিয়োগ করা, এবং তারই সঙ্গে সঙ্গে যে শিল্পায়নের যে গতি শুরু হয়েছিল, যে গতিতে প্রচুর বেকার সাধারণ ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা এখানে কাজে যুক্ত হচ্ছিল, সেই অংশটাকে আমরা চাইছি যে এই কাজের সঙ্গে যুক্ত করতে। এটাই আমাদের পরিকল্পনা আগামী দিনে। আপনি শিক্ষক নেতা সুদীপ্ত দা, আমার একেবারে শেষ প্রশ্ন, এই প্রশ্নটা করতেই হবে যে ডিএ একটা খুব গুরুত্বপূর্ণ, মানুষের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। আমি জানি না আপনাদের এই সংগঠন আপনারা ভোট বাক্সে প্রতিফলিত করতে পারবেন কিনা, কিন্তু আমার শেষ প্রশ্ন, শহরের বাসিন্দাদের একটা বড় অংশ চাকরিজীবী, তারা ডিএ পাচ্ছেন না। 25% ডিএর কথা মুখ্যমন্ত্রী যদি ঘোষণা করেছেন, নোটিফিকেশন এখনো হয়নি, কি বলবেন? আমরা মনে করি যে বামফ্রন্টের আমলে ডিএ দেওয়া সরকার এটা মনে করতো তার দায়িত্ব, আর এই সরকার মনে করছে যে ডিএটা কোনো তার অধিকার নয়। ফলে তারা কোর্ট পর্যন্ত গেছে যে এটা সরকারের ঐচ্ছিক বিষয়, তো সরকার চাইলে তাদের দেবে, না হলে দেবে না। তার ফলে আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছে, এবং সেই সুপ্রিম কোর্টে সরকার বুঝে গেছে যে ডিএটা দয়ার দান নয়, এটা তাদের অধিকার। মানে 25% যে ডিএ যা মানুষ হচ্ছে যে আজকে পাওয়া, আজকে সুপ্রিম কোর্টের রায়ে সরকার এটাকে মেনে নিতে বাধ্য হয়েছে। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সুদীপ্ত গুপ্ত এবিটিএ রাজ্য সভাপতি প্রচারে বেরিয়েছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো সিপিআইএম এর তরুণ নেতা, সিপিএম এর জেলা কমিটির সদস্য দীপঙ্কর দের সঙ্গে। দীপঙ্কর, তোমাদের এই নির্বাচনের মূল মুদ্রা কি বর্তমান শহরের মানুষের জন্য? আপনার চোখের সামনে ড্রেনেজ সিস্টেম দেখুন, কার্যত যদি 8 ঘন্টা বৃষ্টি হয় গোটা বর্ধমান শহর জলের তলায় চলে যায়। ড্রেনেজ সিস্টেম শেষ, কার্যত নয়নজলি ভরাট হয়ে গেছে, পুকুর ভরাট হয়ে গেছে, জলাভূমি ভরাট হয়েছে, এবং এটাকে প্ল্যানফুলি ভরাট করানো হয়েছে তৃণমূলের নেতাদের পকেট ভরার জন্য, তোলাবাজির জন্য। তাহলে মানুষ আজকে সাফারার। আমাদের দাবি হচ্ছে এইটা, আমাদের দাবি বর্ধমান শহরের পৌর স্বাস্থ্য কেন্দ্রগুলো কার্যত ঢুকছে, নেই ডাক্তার, নেই ওষুধপত্র, নাই প্যাথোলজি সেন্টার। ফলে মানুষ আজকে দাবি করছে নিকাশি ব্যবস্থা যেন সুষ্ঠুভাবে চলে। মানুষ আজকে দাবি করছে রাস্তাঘাটগুলো বারবার ঘুরে যেভাবে চলাচলের অযোগ্য করা হয়েছে সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। মানুষ দেখতে চাইছে এইটাই যে বর্ধমান শহরের পৌরসভা যে 35টা ওয়ার্ড নিয়ে তৈরি, এই পৌরসভা আজকে তৃণমূলের তোলাবাজির আখড়াতে পরিণত হয়েছে। একটা জায়গা দেখাতে পারবেন? আজকে দেখুন রাস্তাগুলোতে যান, মমতার ছবি লাগিয়ে বলছে আমাদের পাড়া আমাদের সমাধান। আজকে এই প্রজেক্ট স্যাংশন হয়ে গেছে জুন মাসে, আর আজকে কার্যত ভোটের মুখে এসে এরা কোথাও 2,33,000 টাকা দেখাচ্ছে, আদৌ খরচ হচ্ছে 60,000 টাকা। পুরো টাকাটা যেমন নিজেদের পকেটে ঢুকছে, অন্যদিকে আবার মেটেরিয়ালস এর সঙ্গে, মালপত্রের সঙ্গে কম্প্রোমাইজ করা হচ্ছে। ফলে একটু বৃষ্টি হলে 7 দিনের রাস্তাগুলো ধসে যাচ্ছে। ফলে বর্ধমান শহরের সামগ্রিক ডেভেলপমেন্ট এই তৃণমূল কংগ্রেস কখনোই করতে পারেনি, এবং তৃণমূল কংগ্রেস এই যে আমরা যেখান থেকে যাচ্ছি দেখুন এই এলাকাগুলো দেখুন, এখানে কমিউনিটি শৌচালয় বলে কিছু আছে? কিচ্ছু নেই। এই বাড়িগুলো দেখুন, এরা কি আবাসের ঘর পাওয়ার যোগ্য না? এরা আবাসের ঘর পাবে না, কেননা তৃণমূলের ঝান্ডা ধরতে হবে, তাদের পার্টি অফিসে ধর্ণা দিতে হবে, তার বাইরে কিছু হতে পারে না। ফলে আজকে বিজেপির ক্যান্ডিডেটও কোথাও কোথাও ঘোরার চেষ্টা করছে, কিন্তু বিজেপিকে কার্যত তৃণমূল কংগ্রেস জায়গা করে দিয়েছে যাতে এরা সেফগার্ড দিতে পারে। সেফগার্ড হিসাবে বিজেপি তৃণমূলের বর্ধমান শহরে কাজ করছে। দীপঙ্কর, তুমি তো সাংগঠনিক নেতা, তুমি এরিয়া কমিটির সেক্রেটারি, গুরুত্বপূর্ণ দায়িত্ব। তুমি আমাকে একটা কথা বলো, তোমাদের এই অভিযোগ মোটামুটি আমি যে কটা বিধানসভা কেন্দ্রে করেছি কম বেশি এক অভিযোগ, এবং সিপিআইএম এর নেতা হিসেবে ভোটের আগে অন্য অভিযোগ তুমি করবে না। আমার বক্তব্য হচ্ছে ভোট লুট, তোমাদের যে অভিযোগ সেই ভোট লুট কি রোখার মতো মেশিনারি তৈরি হয়েছে? এটা আমাদের অর্গানাইজেশন শুধু না, আজকে বর্ধমান শহরে 2,16,000 ভোটার ঠিক করে নিয়েছে নিজের ভোট নিজে দেবে। এইটা এই কারণেই বলছি, আজকে এসআইআর পর্ব চোখের সামনে পরিষ্কার করে দিয়েছে যে কিভাবে মৃত ভোটার, জালি ভোটার দিয়ে তৃণমূল কংগ্রেস ভোট করাতো। ফলে ফার্স্ট লটে যে নাম বাদ গেছে
তার বাইরে একটা ব্যাপক অংশের মানুষ আজকে যেভাবে পৌরসভায় লুট দেখেছে এবং লুট করেছিল বলে পৌরসভার আজকে এই অবস্থা। পৌরসভা কার্যত কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে চলছে না, ফলে মানুষ তো ঠিক করে নিয়েছে তারা এবার জোটবদ্ধ হয়ে ভোট নিজে দেবে না, ভোট করাবে, আর সিপিএম পার্টি তার নেতৃত্বে থাকবে। ইসলামাবাদ স্কুলের শিক্ষক, প্রাক্তন শিক্ষক, সুদীপ্ত গুপ্ত আমাদের এই বিধানসভা নির্বাচনে প্রতিযোগিতা করছে প্রার্থী হিসেবে। আমরা চাই সুদীপ্তর মতো ভালো প্রার্থী জিতে বামপন্থী সরকার গঠন করে বাম ঐক্য হচ্ছে যে তৈরি করে আগামী দিনে পশ্চিমবাংলার সুস্থ সংস্কৃতি, দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, শিক্ষালয়ে হচ্ছে যে বিভিন্ন ভাবে যে মানুষের যে উৎকর্ষতা, ছাত্র ছাত্রী তাদের মধ্যে পড়াশোনার উৎকর্ষতা বাড়ানোর জন্যই সুদীপ্তর মতো হচ্ছে যে প্রার্থীকে আমাদের মতো মানুষদের সমর্থন সবসময় থাকবে। আমরা চাই সমস্ত মানুষজন সহ যত প্রার্থী আমাদের বামপন্থী প্রার্থী আছে সকলে জিতবেন এই আশা রেখে, এবং প্রত্যেকে আপনারা সকাল সকাল ভোট দিয়ে আমাদের দক্ষিণ কেন্দ্রে, বর্ধমান দক্ষিণ কেন্দ্রে সুদীপ্তকে জয়যুক্ত করবেন এই আশা রেখে আপনাদের কাছে আমার এই আবেদন রাখছি। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আসন্ন বিধানসভা নির্বাচনে বর্তমান দক্ষিণ কেন্দ্রের সিপিআইএম নেতা কমরেড সুদীপ্ত গুপ্তকে কাছে হাতুড়ি তারা চিহ্নে প্রতিটি বেকারের কর্মসংস্থান সুনিশ্চিত করতে আসন্ন বিধানসভা নির্বাচনে শিক্ষক নেতা কমরেড সুদীপ্ত গুপ্তকে কাছে হাতুড়ি তারা চিহ্নে এই শিক্ষা ক্ষেত্রে চরম অরাজকতার বিরুদ্ধে শিক্ষক নেতা কমরেড সুদীপ্ত গুপ্তকে কাছে হাতুড়ি তারা চিহ্নে এসআইয়ের নাম করে প্রতিটি অবৈধ প্রতিটি বৈধ ভোটারের নাম বাতিল দেওয়ার ভিন্ন চক্রান্তের বিরুদ্ধে কংগ্রেস সুদীপ্ত গুপ্তকে কাছে হাতুড়ি তারা চিহ্নে